তারা ওই আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। দাও আমার যদি মৃত্যু থাকে, হ্যাঁ বহু আগের কথা বলছি। এই স্বাধীনতাকে দেখার জন্য আমি বসেছিলাম ৭১-এ। আমি তো এই স্বাধীনতা দেখার ইচ্ছা পোষণ করিনি। আমার কাছে অনেক থ্রেট আসছে হায়দার ভাই। তা আমি বললাম, বাবারে আমাকে তো একদিন মরতেই হবে, দিস ইজ নাথিং নিউ। না না না, এগুলি না, এই গান বলবো না আমাকে, এই গান আমি গাই না, প্লিজ আমাকে এই গান বলবো না। ৩০ বছর আমি তোমাকে নতুন গান শুনি। রে পমর গানি আমি গাইতাম না গান, কারণ আমি গান গাইতে পছন্দ করতাম না, বিকজ আমি বিশ্বাস করি আমি গায়ক না। দেখো আমি এগুলি চিন্তা করে গান করি না। আমার গান করার কথা, আমি গান করি, দ্যাটস ইট। কি হচ্ছে না হচ্ছে, আমাকে কে ধরবে কে কাটবে, এটা এমন একটা আবেগপ্রবণ গান যেটা আসলে গাওয়া যায় না। আর এইসব গান লেখার জন্য আমি জন্মাইনি। আমাকে কেন এই ধরনের গান লিখতে হবে? আমি কেন লিখবো ৩০ বছর ধরে স্বাধীনতাটাকে খুঁজছি? আমি কেন লিখবো গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য, আমার লিখতে হবে কেন এগুলি? দেখো বিটিআরের ঘটনা যখন ঘটে, যেদিন ঘটে সেদিন আমার কাছে ফোন আসছে বিটিআর থেকে। আর কারো বদনাম করার সময় নেই, কারণ আমরা এই বদনাম করতে গিয়ে আমরা অনেক যথেষ্ট সময় নষ্ট করি। এমন কিছু চাহেনি তারা, দেখো আমি লিখেছিলাম, এমন কিছু চাহিনি তারা, তোমাদের কথা বলছি, চেয়েছে মেধার অধিকার, আমরা বলতে দ্বিধা করিনি তারা নাকি রাজাকার। মেধার অধিকার চাইলে তুমি রাজাকার হবা, এই কি ধরনের কথাবার্তা? রাজাকার তো একটা গালি স্বরূপ। প্রিয় দর্শক, আজকে আমি আড্ডা দিতে এসেছি বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যার গানের কথায় উঠে আসে অধিকার, বিদ্রোহ এবং নানা রকম কথা। আজকে আমার সাথে আছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার হোসেন। হায়দার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব সময় আমাকে ভালো রাখে। এখন আপনার শারীরিক অবস্থা কেমন ভাই, কেমন বোধ করছেন? চলছি, বেঁচে আছি এখন। সম্প্রতি আপনার একটি গান আমরা দেখলাম, হচ্ছে বিজয়ের উল্লাস, গান দেখলাম। এই মুহূর্তে আসলে গানের কি অবস্থা, গান টান কতটুকু করছেন? বা না, আমি গান ওভাবে করি না, কখনোই করিনি। আমি সবসময় যে অনেক বেশি গান করি তা তো না, আমি খুব অল্প গান করি, গান পারিও না তেমন। আর এই গানটা লেখা হয়েছে আমার জন্য না, আসলে ওই যে আমার সাথে যে কো-শিল্পী দেখছেন মেরাজ খান, তো উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ওনার জন্য একটা গান করে দিতে এই বিজয় উল্লাস হিসাবে, তা আমি ওনাকে করে দিয়েছিলাম। তো ফাইনালি উনি বলেন, হায়দার ভাই আমি একা গাইতে পারবো না, আপনার গাইতে হবে। তো এই গাওয়া আর কি। আমার এতটুকু শরীর সুস্থ না যে আমি গান গাইতে পারবো, এনিওয়ে গেয়েছি আর কি। সম্প্রতি আমাদের দেশে একটি অভ্যুত্থান ঘটে গেল, আমরা দেখলাম। সেখানে হচ্ছে ছাত্ররা তাদের একটি দাবি নিয়ে আন্দোলন করলো এবং সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার হত্যাযজ্ঞও চালিয়েছে, একটা গণহত্যাও চালিয়েছে। এই পুরো বিষয়টাকে একজন সিনিয়র নাগরিক কিংবা একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি আসলে কীভাবে দেখছেন? দেখেন, মানুষ অধিকার চাইতেই পারে। আপনি চাইলে যে আপনার পছন্দ হবে না এই চাওয়াটা, নাও হতে পারে। এতে কি করতে হয়? এটা সংলাপ করতে হয়, আলাপ করতে হয়। এখন তো আমরা সবাই বাংলাদেশি, এখানে তো বিদেশি কেউ নেই। পাকিস্তানের আমল আলাদা ছিল, তখন আরেক গোষ্ঠী আমাদের উপরে চড়াও হতো। তো দুঃখ এটাই যে এখন আমরা নিজেরা নিজের উপরে চড়াও হয়ে যাই, ইটস ভেরি রং। আর এই ইস্যুটা এমন কোনো বড় ইস্যু ছিল না। আমার ছাত্ররা কী চেয়েছিল? আমার ছাত্র তরুণরা চেয়েছিল, খুব যুক্তিসঙ্গত একটা জিনিস চেয়েছিল, যেটা আমারও খুব পছন্দ। সেটা হলো মেধার অধিকার। কোটা বলতে যেটা বোঝাচ্ছে, এটা বেসিক্যালি মেধাভিত্তিক হওয়া উচিত। আর এটা আমার মনে হয় সারা দুনিয়ার মানুষ প্রুভ করবে যে আসলে মেধাভিত্তিকই সব জিনিস হওয়া উচিত, তাই না? এটা অন্যায় কিছু চায়নি। এটা হয়তো বা আমি জানি না যারা রাজনীতি করে তারা কি করে না করে, বিকজ আমি তো রাজনীতি জানি না, বুঝিও না। আমি এতটুকু বুঝি এগুলি এত বড় ইস্যু ছিল না। এই খুব ইজিলি, ভেরি ইজিলি করে তুমি ডাক দিলেই হবে। একজন প্রধানমন্ত্রী যদি তার অফিস থেকেও ডাক দেয়, প্রধানমন্ত্রীও লাগে না, যে কোনো একটা বড় মাপের নেতা যদি ডাক দেয়,
যে আমরা কথা বলতে চাই, তো কথা হবে না কেন? এটা তো এক দফা দাবি ছিল না, এক দফা দাবি তো পরে হয়েছে না। এখন আমরা যদি এগুলিকে দাম না দিই, মানুষের কথাকে দাম না দিই, আপনি চাইতেই পারেন অনেক কিছু, রাইট রংও চাইতে পারেন, এটা তো রাইট জিনিস। রং জিনিস চাইলেও কিন্তু আপনাকে আমি মারতে পারবো না, দিস ইজ নট অ্যালাউড। ইউ ক্যানট নির্যাতন করে বা জোর জবরদস্তি কোনো কিছু বন্ধ করা যায় না। এটা যে কেন ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিচ্ছে না সেটাই বুঝলাম না আমি। এটা অতীতে আরও বহু পার হয়েছে, কিন্তু কখনোই সাকসেসফুল হয়নি, তাই না? দেখুন আমাদের স্বাধীনতা যুদ্ধে হঠাৎ করে স্বাধীনতা যুদ্ধে আমরা আলাদাই হয়ে গেলাম। আমরা সবসময় দেখতাম যে আপনার গানের মাধ্যমে প্রতিবাদ, অধিকার, এই বিষয়গুলো উঠে আসতো। আমি যদি খুব মানে উল্লেখ করে বলি, গত 2 বছর আগে আপনি একটি গান মুক্তি দিয়েছিলেন, সেই গানের কথাগুলো এরকম ছিল যে, কতদিন আর নির্বাক নিশ্চুপ বসে থাকা, হবে হবে বলে হবার মাঝে নিজেকে ধরে রাখা, উন্নয়নের তরুণীর পালে বইছে যবে হাওয়া, নহে দীর্ঘশ্বাস স্বস্তির নিঃশ্বাস, শুধু এতটুকুই চাওয়া, মুক্তিযোদ্ধা দেশপ্রেমী জন হয় না কেন সোচ্চার, 50 বছর পূর্তি দেখি আজও খুঁজি ফিরি অধিকার। এই যে গানটির কথার মাধ্যমে হচ্ছে আপনি পুরো একটি দেশের চিত্রকে হচ্ছে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে যতটুকু মনে হয়েছে যে একটি দেশের সেই সময় বর্তমান যে অবস্থাটি ছিল সেটি আপনি আপনার গানের মধ্যে ফুটিয়ে তুলেছেন। আসলে ব্যাপারটা তা না, আমি আমার মনের কথা বলি। এখন আমার মনের কথা, যেহেতু আমি বাংলাদেশি, তোমরাও বাংলাদেশি, আমরা একই পরিবারের মানুষ, যার জন্য এটা সবার কথা হয়ে যায়, তাই না? আজকে যদি আমরা বন্যার কথা বলি, বন্যার দুর্যোগের কথা বলি, তুমিও বলবে আমিও বলবো, তোমারটা হয়তো বা টিভিতে দেখাবে না, আমারটা হয়তো বা অনলাইনে দেখাবে, এতটুকুই পার্থক্য, এর চেয়ে বেশি না। কিন্তু আমরা সবাই কিন্তু আসলে আমি বিশ্বাস করি আমার বাংলাদেশের মানুষ, আমি যেটা গতকালকে দেখে এসেছি, যে আই এম প্রাউড অফ মাই ইয়াং জেনারেশন, যার জন্য আজ থেকে 17 বছর আগেও আমি একটা গান করেছিলাম। 30 বছর না, এটা ইয়াং জেনারেশন জন্য আমি গান করেছিলাম, দুর্জয় তারুণ্য বাংলাদেশ করবে। কেন আমার তখন থেকে আশা যে আমার তারুণ্যটা একদিন বাংলাদেশকে গড়বে ঠিক মতো। গতকালকে আমি যে দৃশ্য দেখে এসেছি, অবাক করা কাণ্ড, এটা বলে বোঝানো যাবে না। একটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ খাদ্য পাচ্ছে না বা অ্যাক্সেস নেই, সেখান পর্যন্ত যাওয়া কঠিন চ্যালেঞ্জের কাজ। আমি সাহস করে আমারই বন্ধু, ছোট ভাই, ফটোগ্রাফার মাজেদ ভাই, ই সিটিং রাইট হিয়ার, ওনাকে আমি আমার অভিব্যক্তি প্রকাশ করলাম যে আমি যেতে চাই। তো মাজেদ ভাই বললো, আপনি অসুস্থ, যাবেন কিভাবে? আমি বললাম যে যাবো না, আপনারা ধরে টরে নিয়ে যান, কিন্তু আমাকে সচক্ষে দেখতে হবে, আদারওয়াইজ আই উইল নট ফিল হোয়াট ইজ হ্যাপেনিং। তো দেখে আসলাম, যা যতটুকু করার দরকার সেটা বলার বিষয় না। কি দেখে এসেছি, কেউ ভীত নয়, যেটা আমার সবচেয়ে ভালো লাগে। তারা হয়তো আবার পানি বন্দি, কিন্তু ভীত নয়। এই যে, এবং সবাই এক হয়ে গেছে, যেটা সবচেয়ে ভালো লেগেছে। সবাই আগ্রহ প্রকাশ করছে, যে পরিমাণে ত্রাণ আমরা দেখলাম উঠেছে, হ্যাঁ, অকল্পনীয়। এবং মজার জিনিস হলো, ত্রাণ নেওয়ার জন্য কারাকারি কেউ করে না। আগে যেরকম দেখতাম কোনোখানে কিছু দান করা হলে একটা লাইন লেগে যায়, একটা ধস্তাধস্তি, কে আগে নিবে কে পরে নিবে, না না, এরকম কিছু দেখিনি আমি। বরং আমি বলতে শুনেছি, হাজার ভাই আমার লাগবে না, অমুক বাসায় লাগবে, অমুক বাসায় লাগবে। কেউ দুইটাও নিচ্ছে না, আমার দুইটা লাগবে এই কথা কেউ বলেনি। কিন্তু এই যে ব্যাপারটা আমার দরকার নেই, ওখানে বেশি প্রয়োজন, এই মনোভাবটাই কিন্তু এটা অন্যরকম একটা বার্তা দিচ্ছে আমাদেরকে, যার জন্য আমি আশা ব্যক্ত করতে পারি আমার বাংলাদেশকে কেউ থামায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ দিস ইয়াং জেনারেশন উইল টেক ওভার, টুডে টুমরো তো নিতে হবে, সবচেয়ে যুদ্ধ করে নিতে হয় তা না, অটোমেটিকলি বয়সের কারণে চলে আসবে। আমরা তো আর কাজ করবো না, আমি যে কাজ করি, মাজেদ ভাই যে কাজ করেন, এখন যেটাই করি আমরা, এটা তো কদিন পরে তোমরা করবে, এটা এরপর তোমাদের নেক্সট জেনারেশন করবে, আরো বেটার করে করবে। আমি অবাক হয়েছি, আমরা যে প্যাকেটটা দিয়েছি, যে এই প্যাকেটের যে কি কি দিতে হবে, কি কি দরকার, যারা এটা করেছে, বাংলাদেশ ফ্রেন্ডশিপ
ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে কষ্ট করে, এই যে আমাকে নিয়ে গেছে। আমি তো একা যেতে পারবো না, আমি তো কাউকে চিনি না ওখানে। এবং তারা যে প্যাকেট করেছে, অবাক লাগলো আমার। দে ওয়ার ভেরি কোয়ালিফাইড। যা যা প্রয়োজন তো দিয়েছে, এমনকি স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত দিয়েছে। দিস ইজ ভেরি ইউনিক থট। দ্যাট মিনস অল দ্য কোয়ালিফাইড পিপল আর ওয়ার্কিং নাও। এই যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়ানো, এটাই বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশিদের চরিত্র। এটা কোথায় যেন লুকিয়েছিল আমি জানি না এতদিন, কিন্তু এতদিন স্পার্ক করেছে। হ্যাঁ, স্পার্ক হয়তো বা বিভিন্ন কারণে করেছে, ওইদিকে আমি যেতে চাই না। এটা সবসময় ছিল না যে তা না, কোনো কারণে হয়তো বা আমরা একটু এই জিনিসটা আমরা দেখাতে পারিনি বিভিন্ন কারণে। আমাদের যে প্রসঙ্গটা বলছিলাম, সেই গানটি যখন আপনি লিখলেন, আসলে গানের লিরিকটা লেখার পিছনে আসলে কোন ভাবনাটা আপনাকে বেশি? ভাবনা আমার যেটা কাজ করেছে, সবচেয়ে বড় ভাবনা যেটা, দেখো আমি না ওই হিংসা প্রতিহিংসা পছন্দ করি না। তুমি আজকে বিপদে আছো বলে, যে কারণই হোক, দের ইজ ল অ্যান্ড অর্ডার। আমি তোমাকে খুব বেশি লতে সাপোর্ট করতে পারি, যে তোমাকে ল এর হাতে দিয়ে দিলাম। দিস ইজ আওয়ার জব, উই আর নট দ্য জাজ। সাধারণ মানুষ যদি জাজ হয়ে যায়, আমি পছন্দ করতে পারি না, কারণ দে আর নট দ্য জাজ। এতে অরাজকতা সৃষ্টি হবে। তাহলে আমার যে বিচার যে সিস্টেম আছে, ওটার দরকার নেই, আমরাই জাজমেন্ট করে দিব। সেই জায়গায় আমি কথা বলেছি। আর একটা ব্যাপার হলো, হিংসা প্রতিহিংসা ভালো না। মানুষকে ক্ষমা করতে শিখো। একটা মানুষ যদি অন্যায় করে থাকে, গুরুতর অন্যায় যদি না করে থাকে, জাস্ট বিকজ সে একটা দল করে, সেজন্য তুমি তাকে মারধর করতে পারো না। তার আইডিয়াস মে বি ডিফারেন্ট, হি মাইট বি আ গুড পারসন, আই এম নট শিওর। সব যে খারাপ হবে আমি তো কথা না, না তুমি ওই দলের কেন, আমি তোমাকে ধরবো। এই যে প্রতিহিংসা, সেটাকে আমি বন্ধ করতে চাই। আমি চাই যে হিংসা আর প্রতিহিংসা এই জিনিসটা যেন আমাদের বাংলাদেশে কাজ না করে। এই যে গানটি আপনি করেছিলেন, যে হচ্ছে খুঁজি ফিরি অধিকার, এই গানটা আসলে তখন তো আসলে আমাদের দেশের অবস্থাটা এরকম ছিল, মানুষের মৌলিক অধিকার বলি বা বাক স্বাধীনতা। আমি সেটাই বলছিলাম তখন, যে আমাকে কথা বলতে দিতে হবে, আমরা সবাইকে, আমাকে না, আমরা সবাইকে। আমরা এই অধিকারটা পাচ্ছি না, আমরা ভোটের অধিকারটা পাচ্ছি না। যতই বলি বিচার বিভাগের যে ব্যবস্থা ছিল, যেটা আমি পেপারে দেখি, আমি তো আর নিজে সাংবাদিক না, যা নিজে গিয়ে দেখবো, আমাকে নিউজ থেকে যেটা কালেকশন হয়, বা আমার কাছে যারা আসে তারা যে কথাবার্তাগুলি বলে, এতে দেখা যাচ্ছে যে আমাদের বেসিক যে অধিকার একটা আছে, সেটা ক্ষুণ্ণ হয়ে গেছে। সেই কথাগুলি আমি গানে বলেছি। আমি যে ব্যাপারটা জানতে চাই ভাই, সেটি হচ্ছে যে আপনার গানের মধ্যে সবসময় দেখতাম যে হচ্ছে যে অধিকারের কথাগুলো, বা আমরা যদি সেই প্রেক্ষাপটটাই চিন্তা করি, সেই সময়টা যে অবস্থাটা ছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সেই সময়টা আসলে এমন একটি গান করা আসলে একটা দুঃসাহসিকতার ব্যাপার ছিল। এই গানটি করার পর আসলে কোনো সরকার বা প্রশাসনিক বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো? দেখো, আমি এগুলি চিন্তা করে গান করি না। আমার গান করার কথা, আমি গান করি, দ্যাটস ইট। কি হচ্ছে না হচ্ছে, আমাকে কে ধরবে কে কাটবে, আমার কেন জানি আমার আল্লাহর খাসের মধ্যে, হ্যাঁ, আসে না যে তা না, মানে চাপ এসেছিল, তার মানে কিছুটা আসে। ওগুলিকে আমি বলতেও চাই না, পরোয়াও করি না। আমি একটা জিনিস বুঝি, বেশ আগের কথা বলছি, যখন আমি 30 বছর গানটা লিখেছি, তা আমার কাছে অনেক থ্রেট আসছে যে হায়দার ভাই। তা আমি বললাম, বাবারে, আমাকে তো একদিন মরতেই হবে, দিস ইজ নাথিং নিউ। না হয় আমি একটু আগে মরলাম, না হয় আমি একটু পরে মরলাম, আল্লাহর যখন ইচ্ছা হবে তখন আমি চলে যাবো, এটা কেউ থামাতে পারবে না। তো ওখানে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই ভয়ে যদি আমরা কাজ না করি, তাহলে হবে? এক্স্যাক্টলি হবে না। আমি যতদূর দেখেছি, আমার যতটুকু বয়স হচ্ছে, আমি তো আসলে গত 15 বছর এই সরকারটাকে আমি দেখেছি পুরোটা সময়টুকু। সেখানে দেখলাম যারা হচ্ছে একটু ভিন্ন মতের ছিল, বা যারা একটু অধিকার নিয়ে কিংবা সমাজ ব্যবস্থা নিয়ে, রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলতো, বা একটু ভিন্ন মত প্রকাশ করতো, তাদেরকে দমনের জন্য সরকার একটা মানে কঠোর অবস্থানে থাকতো। আমরা যদি দেখি যে আমি জানতে চাই, দেখো, আসলে আমরা ভালো কথা বলি, এগুলি সবাই জানে। আমি কেন ভালো কথা বলতে চাই? এসব নিয়ে আলোচনা করো না। এই বেটা এই করেছে, ও বেটা ওই করেছে, ও করেছে, ওর শাস্তি তো পাবে, কারণ জুডিশিয়াল সিস্টেম, ও জুডিশিয়াল সিস্টেম মতো কাজ করতে দাও, ওখানে আমরা হাত বাড়াবো না। আমরা বলতে পারি দিস ম্যান ইজ ব্যাড, আপনারা একে দেখেন, এর চেয়ে বেশি কিন্তু আমরা কিছু করতে পারি না। আমরা যদি পুলিশ হয়ে যাই,
আমরাই যদি মারামারি করি, দাঙ্গা করি, তার আর নেগেটিভ কথা না। আসো আমরা বাংলাদেশে পজিটিভ কথা বলি। আমাদের যে বাংলাদেশ এখন আছে, এই যে ভ্রাতৃত্বের যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সব বিভেদ ভুলে আমরা যে একত্রিত হয়ে গেছি, এটা হলো সবচেয়ে বড় পাওয়া আমাদের। এই চেয়ে সুন্দর পাওয়ার কিছু হতে পারে না। দেশ দেখো কেমনে আগায়, আগাতে বাধ্য আল্লাহর রহমতে, কারণ আমরা যখন সবাই একে অপরের সহায়তা দাঁড়িয়ে পড়ি, সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ি, তখন আর পিছু দেখার সময় নেই, আর কারো বদনাম করার সময় নেই। কারণ আমরা এই বদনাম করতে গিয়ে আমরা অনেক যথেষ্ট সময় নষ্ট করি। উনি এই করেছেন, উনি সেই করেছেন, ইউটিউবে দেখবো উনি এই করেছেন সেই করে, বাবার বিনলা বলে। এটা নতুন কিছু না, কিন্তু এটা শুনে কিন্তু আমি কিন্তু খুব খুশি হচ্ছি না। ওনাকে মারধর করা হয়েছে, এটা আমি কোনো আনন্দ পাচ্ছি না, বরং আই এম সরি যে একটা মানুষকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা বলো তুমি আমাকে, ওকে রাস্তায় মানুষ মারবে কেন? অন হোয়াট গ্রাউন্ড? কে তার এই অধিকার দিয়েছে? এই জায়গাগুলো করতে হবে। আমি বুঝি মানুষের মধ্যে ক্ষোভ আছে, ক্ষোভের বহিঃপ্রকাশ তো সবাই করলে খবর হয়ে যাবে বাংলাদেশে, তাই না? ও তো যাচ্ছে, ও তো করতে হবে। এখন ইস্যু, এখন বলতে পারো বিভিন্ন কারণে আমাদের মধ্যে ক্ষোভ জেগেছে। আমরা আগে দেখেছি কি দেখেছি, যে আমরা একজন দুষ্কৃতিকারীকে ধরিয়ে দিলে দুদিন পরে সে বের হয়ে আসে আবার বীরদর্পে। ওই কারণে হয়তো বা আমরাই বিচার করতে চাই, মেবি আই এম নট শিওর, যাতে আমরা বিচার করে ফেলতে চাই, যেহেতু আমাদের জুডিশিয়াল সিস্টেমের মধ্যে আমাদের আস্থাটা কম আছে। নিশ্চয়ই আবার আস্থা চলে আসবে ইনশাআল্লাহ, যখন মানুষ আমরা সভ্য হব। এটা অসভ্যতা, বাধ্য হয়ে করেছি, বাট দিস ইজ অসভ্যতা। আমরা একটু সভ্য, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে আমরা একে অপরের সাথে থাকবো। একটা গান হচ্ছে আপনার মানে ভীষণভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, আমি যদি বলি সেই সময় ভাইরাল হয়েছিল, সেটি হচ্ছে যে আমি চিৎকার করে কাঁদিতে কইতে পারিনি চিৎকার। এবং সেই সময়টাতে হচ্ছে আমরা দেখলাম যে ভিডিও হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার সাথে এই গানটাকে বেশি রিলেট করা হয়েছিল। তো ওই গানটা সম্পর্কে একটু জানতে চাই। দেখো, বিটিআরের ঘটনা যখন ঘটে, যেদিন ঘটে সেদিন আমার কাছে ফোন আসছে বিডিআর থেকে, যে হায়দার ভাই আমরা এরকম অবস্থানে আছি, আপনি র্যাবকে ফোন করেন, আপনি ওখানে ফোন করেন, আপনি ডিজিএফআইকে ফোন করেন, আপনার যেখানে লিঙ্ক আছে সবাইকে ফোন করেন, আমাদেরকে উদ্ধার করতে বলেন। এমআইএ ফোন করে, তা আমি ফোন করেছি এবং আমার আজও মনে আছে এমআই বলেছিল আমাকে, হায়দার ভাই আধা ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে, উই আর মুভিং। তো দেখলাম আধা ঘন্টা তো দূরের কথা, 2 দিন ধরে ওখানে নির্যাতন চললো, কেউ দেখলো না। এগুলি আমাকে খুব তাড়া করে। মানে আমার দুঃখটা হলো এইটা, আমরা যে কাজটা করতে পারতাম সেটা আমরা পারিনি কেন? কোথায় আটকাচ্ছিল? আর কেনই বা আটকাবে? তো আমি খুব উত্তপ্ত বাক্য বলেছিলাম। ওরা আবার আমাকে ডেকেছে, হায়দার ভাই একটা গান করে দেন। তাই আমি বললাম, আমি তো প্রথমে ফোনই তুলিনি তাদের। তারপরে তারা আমার বাসায় চলে আসছে, আর্মি থেকে চলে আসছে বাসায়, হায়দার ভাই আমাদের জন্য একটা গান তৈরি করে দেন, খুব বেশি দরকার, খুব বেশি। আমি ঠিক আছে, করে দিচ্ছি। তো এই গানটা কিন্তু আমার বেসিক্যালি, গান আমরা যেভাবে রেকর্ড করি সেভাবে কিন্তু করিনি আমরা, তাই না? একটা হারমোনিয়াম নিয়েছি, বললাম আর্ট অফ নয়েজে শুভ ছিল আমার রেকর্ডিস্ট, আমি নামও ভুলে যাই, বাঁশিওয়ালা, খুব ভালো বাঁশি বাজাইতো ছেলেটার, নামটা ভুলে গেছি, ভেরি গুড প্লেয়ার। তো আমি হারমোনিয়াম নিয়ে বসেছি, আমি বলছি গিটার টিটার বাজাতে পারবো না, আর এই গানটা আমি গাইছি একবারই গাইব, দ্বিতীয়বার কোনো টেক হবে না বা কাটা ছেঁড়া হবে না। আমি যাই গাইতে পারবো, একবারে গাবো, একবারে রেকর্ড করবো, একবারে দিয়ে দেবো। এটা 2বার গাওয়া সম্ভব না আমার দ্বারা। কেন সম্ভব না? এটা এমন একটা আবেগপ্রবণ গান যেটা আসলে গাওয়া যায় না। আর এইসব গান লেখার জন্য আমি জন্মাইনি। আমাকে কেন এই ধরনের গান লিখতে হবে? আমি কেন লিখবো 30 বছর ধরে স্বাধীনতাটাকে খুঁজছি? আমি কেন লিখবো গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য? আমার লিখতে হবে কেন এগুলি? কেন এত বছরে ওইগুলি সোজা হয় না? এইসব গান আমি লিখবো না, আমি তারুণ্যের গান লিখব, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গান লিখব। এই গান লিখবো না, এসব লিখবো।
আমার তো লিখতে ওগুলি মন চায়, আমার লেখাও আছে আমার, কিন্তু পরিস্থিতি এমনই হয় যে আমি বাধ্য হয়ে এগুলি লিখতে, তাই না? এই যে আমি বাচ্চাদের জন্য করেছিলাম গানটা রিলিজ দিতে পারিনি যেভাবে, মানে তোমাদের কাজ পত্র যায়নি, এমন কিছু চাহেনি তারা। দেখো আমি লিখেছিলাম এমন কিছু চাহিনি তারা, তোমাদের কথা বলছি, চেয়েছে মেধার অধিকার, আমরা বলতে দ্বিধা করেনি তারা নাকি রাজাকার। মেধার অধিকার চাইলে তুমি রাজাকার হবা, এই কি ধরনের কথাবার্তা? রাজাকার তো একটা গালি স্বরূপ। রাজাকার অর্থ যদি বা খুব সুন্দর, বাট এটা আমাদের দেশে এখন মির্জাফর যেরকম একটা গালি হয়ে গেছে, রাজাকার এরকম গালি, তুমি কিভাবে, মানে এইটা তো বলা ঠিক না। তো সেখানে তো আমার গায়ে লাগবে, তো সেগুলি নিয়ে আমরা গান করি, যেটা আমার গায়ে লেগে যায় আমরা বাধ্যই গান করতে মানুষকে। আমাদের মনের বিবেক তো নির্বাক থাকবে না। এত মৃত্যু যে তুমি স্টুডেন্টে মারা গেল না, মেরে ফেলা হলো, মারা গেলে তো বলা ঠিক হবে না, মেরে ফেলা হলো, এই যে অকাল মৃত্যু বাচ্চাদের, কেন? এই স্বাধীনতাকে দেখার জন্য আমি বসেছিলাম ৭১-এ, আমি তো এই স্বাধীনতা দেখার ইচ্ছা পোষণ করিনি। আমার কিন্তু লাগবে, কারণ তোমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখোনি, আমি তো দেখেছি, ছোট হলেও দেখেছি। তো স্বাধীন দেশের নাগরিক আমরা যদি একটা কথা বললে আমাদের উপরে এভাবে গুলি করে হত্যা করা হবে, দিস ইজ ভেরি রং। চুপ করে বসে থাকা যায় না। এখন এক একজনের এক এক কাজ। আমার তো সেই শক্তি নেই যে আমি এখন রাস্তায় নেমে যাব। আমি গান দিয়ে কথা বলি, যে যেটা পারে, যে যেভাবে পারে, আমি লিখা দিয়ে কথা বলতে চাই। এবং কেন জানি আল্লাহর খাস রহমত যে মানুষ আমার গান নিয়ে নেয়, এটা কিন্তু বড় ব্যাপার। হাজারো মানুষ গান করে, কিন্তু কেন জানি আমার গান মানুষ পছন্দ করে, কি কারণে? আমি তো এই গান তো গাইবই না, আমি চিন্তা করছি, কিন্তু বাধ্য হয়ে আমার গাওয়া লাগছে। আমি একটু স্পেসিফিক জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে গানগুলো করেছেন সেই কারণে হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম মানে হুমকি কিংবা চাপের মধ্যে আপনাকে যেতে হয়েছে, এমন যে একটা মানে ঘটনা ওদের শেয়ার করা যায় কিনা যেটি আসলে আপনাকে খুব বিব্রত করেছে সরকারের পক্ষ থেকে কোনো চাপ বা হুমকি? না, আমাকে কখনো বিব্রত করেনি। আমার সাথে বাস কথোপকথন পর্যন্তই শেষ। হয়তো বা আমি কোনো টিভি থেকে নেমেছি, আমার যতটুকু মনে পড়ে, নামার সাথে সাথে আমার ফোনে কল, হায়দার ভাই এগুলি কি বলছেন? আমি বলি, আমি কি ভুল বললে আমাকে ধরেন? হায়দার ভাই এইভাবে না বললে কি হতো না? আমি ভুল কথাই বলছি। যদি আমি ভুল বলে থাকি, ইউ টেক অ্যাকশন, আই রিয়েলি ডোন্ট মাইন্ড। এতটুকুই কথা, এর চাইতে বেশি কিন্তু আমাকে ধমক দেয়নি। হ্যাঁ, একবার বহু আগে ছিল, তারা ওই আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। দাও, আমার যদি মৃত্যু থাকে, হ্যাঁ হ্যাঁ, বহু আগের কথা বলছি। তো আমি বললাম, মৃত্যু তো মানুষ আজকে হবে কালকে হবে, না একটু আগে মরলাম, অসুবিধা কি? আমি যে পালিয়ে থেকেছি তাও তো না, আমি তো আমার ঘরেই থাকি, আমি তো আমার ঘরেই থাকি বাবা, ইউ ক্যান কাম এনি টাইম। তো হয়নি তো, আল্লাহ তো রহমত করেছেন, বা আমার হায়াত যতটুকু আছে আল্লাহ ততটুকুই রাখবেন। আমরা অনেক মানে দেশ রাজনীতি নিয়ে আলোচনা করলাম, একটু আপনার ব্যক্তিগত জীবনে একটু আলোচনা করতে চাই। এখন আসলে অবসর সময়টুকু কী করেন, বা গান লেখালেখি আসলে এখন কতটুকু করছেন, বা গান নিয়ে আসলে সামনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, আমি গান নিয়ে কখনো আমি চিন্তা করি না। এটা আমি যখন থেকে গান আরম্ভ করেছি তখন থেকে গানের ভবিষ্যৎ বলে আমার কাছে কিছু নেই। বিকজ দিস ইজ মাই প্যাশন, এটা আমার প্রফেশন না। প্রফেশনালি কিন্তু অনেক কাজ করতে হয়, কারণ আমার লিভিং এটা দিয়ে জড়িত। কিন্তু এই গান দিয়ে তো আমার লিভিং জড়িত না, এটা আমার প্যাশন। আমার মন খুশি হলে আমি গান গাই, মন চাইলে গান গাইবো, নাহলে গাইবো না, মন চাইলে প্রোগ্রাম করবো, নাহলে করবো না। না, আমি এখন পারবো না, এখন সম্ভব না, আমার শরীর ভালো না, আমি করবো না। আবার যদি প্রয়োজন মনে করি, দেখা যাবে আমি উপচে গিয়ে প্রোগ্রাম করছি। তো গান নিয়ে কোনো ভবিষ্যৎ নেই আসলে আমাদের। গান প্রয়োজন হয় লিখি, কখনো কখনো প্রেমের গান লিখি, মন চাইলে লিখি, নাইলে লিখি না। আর গান রেকর্ড করা আমার জন্য একটু কষ্টকর বিষয়, কারণ আমি তো অ্যানালগ মানুষ। আমি গান রেকর্ড করার অর্থ হইলে আমার এই অ্যানালগ স্টুডিওতে যেতে হবে, অ্যানালগ মানুষগুলিকে ডাকতে হবে, যারা বাঁশি বাজাবে তারা আসবে, কেউ যদি তবলা বাজায় তাকে আমার ডাকতে হবে, আমি তো লুক ব্যবহার করবো না। যার জন্য আমার গান করা কিন্তু ইজ ভেরি এক্সপেন্সিভ। আপনার শৈশব তো কেটেছে হচ্ছে পুরান ঢাকায়, পুরান ঢাকার ছিল, শৈশব জীবনটা কেমন ছিল একটু যদি শেয়ার করতেন? সবসময় ভালো ছিল,
আমার প্রিভিলেজ চাইল্ড, আমি সবসময় ভালো থাকি, শৈশব খুব সুন্দর কাটছে, আমাদের অসুবিধা নেই। আমরা স্কুলে যাচ্ছি আসছি, খেলাধুলা করছি, ঘরে বড় মাঠ আছে ঘরের ভিতরে, আমরা তো বাইরে বাইরে বের হতাম না, তো ওটার মধ্যে আমরা খেলছি। আর আমরা তো অনেকগুলি ফ্যামিলি একসঙ্গে থাকতাম, এরকম না যে আমরা এক ফ্যামিলি থাকি, আমার চাচা থাকে, ফুপু থাকে, সবাই থাকে, এরকম একটা রাউন্ড এলাকায় আমরা থাকতাম। তো ওটাই একটা আমাদের কমিউনিটি ছিল, অ্যান্ড উই ইউজড টু এনজয় ইট, আলহামদুলিল্লাহ। গান কি সেই সময় ছোটবেলা থেকে করতেন? গান করতাম কথাটা ঠিক না, আমি মিউজিক বাজাতাম সবসময়, আমার চাইল্ডহুড থেকে আমি মিউজিক বাজাই, এটা আমার শখ ছিল আমার মিউজিক করা, তো আমি বাজাতাম সবসময়, কিছু না কিছু বাজাতাম। লেখালেখি? লেখালেখি আমি প্রথম লিখেছি মনে হয় কবে 1972 হবে, আমার প্রথম কবিতা ছাপা হলো খেলাঘর পত্রিকায়, যতটুকু মনে পড়ে আমার, যদি প্রথম কপি টপি কিছু নাই এখন। তো আমি লিখে অনেক আগে থেকে, তারপর যে তোমার যে 1981-এ যখন আমি গান করেছি, নীল চোখের চোখ আমি রেখেছি, মন কি যে চায় বলে, সব তো আমার লেখা, আমার সুর করা। বিভিন্ন ব্যান্ডরা গাইতো, আমি গাইতাম না গান, কারণ আমি গান গাইতে পছন্দ করতাম না, বিকজ আমি বিশ্বাস করি আমি গায়ক না। আমি যদি ডাইরেক্টর হই, আমি কিন্তু আমাকে গায়ক হিসেবে নিব না, আমি অন্য কাউকে নিব, এটা হলো আমার ব্যাপার। গান গাইতে হয় সেটা আলাদা কথা, আমি গান গাইতে হয়, বাধ্য হই অনেক সময় গান গাইতে, কিন্তু আমি যে গায়ক বা আমি খুব ভালো গান গাইতে পারি তা কিন্তু না, আমি আমার মতো করে গান গাই। ভাই আপনাকে পেয়েছি আর গান শুনবো না সেটা হয় না। কি গান শুনবো, যদি গান শুনতে গেলে মুশকিল তো। আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আপনার কাছে আমি দুইটা গান মানে স্পেশালি শুনবো, সেটি হচ্ছে একটা হচ্ছে আমি চিৎকার করে কাঁদে দিচ্ছি। না না না, এগুলি না, এই গান বলবো না আমাকে, এই গান আমি গাই না, প্লিজ আমাকে এই গান বলবো না। না 30 বছর আমি তোমাকে নতুন গান শুনি। রে পমর গানি পানি সরে গ সরে পম গ সরে গ সানি, পানি সরে পম গ সরে গ সা। এমন যদি হতো, অমন যদি হতো, ভাবনা যত হঠাৎ যদি সত্যি হয়ে যেত, এমন যদি হতো, অমন যদি হতো, যদির মাঝে আটকে গেছে ভাবনায় আমার যত, এমন যদি হতো, অমন যদি হতো। থ্যাংক ইউ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি। আর সর্বশেষ আপনার কিছু যদি বলার থাকে এই দেশের আমার একটাই কথা, আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ইয়াং জেনারেশনস, দে আর ওয়ার্কিং হার্ড, আই এম প্রাউড অফ মাই ইয়াং জেনারেশন। আমার ইয়াং জেনারেশন আমার মতো না, ওরা অনেক ভালো মানুষ, দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম জি। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের প্রিয় সঙ্গীতশিল্পীর সাথে আড্ডা দিলাম, তার জীবনের এবং তার ভাবনার অনেক কিছু আমরা জানতে পারলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।